হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে পূর্ববর্তীতে দুটো ভিডিওতে আপনাদের অনেক উৎসাহ এবং কমেন্টস দেখে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এবং ভাবছি যে রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি একটি সিরিজ ভিডিও আপনাদের জন্য পাবলিশ করব। তো রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কীভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করতে হয়, কীভাবে সফটওয়্যার ডিকম্পাইল করতে হয়, বা সফটওয়্যার ডিকম্পাইলেশনের ক্ষেত্রে কোন কোন ধরনের টুলসগুলো আমরা ইউজ করি বা বেশিরভাগ রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা কাজ করেন ইউজ করেন সেই সম্পর্কিত টুল নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকে ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করব না। পূর্ববর্তী ভিডিওতে দেখানো হয়েছিল যে কীভাবে লাইসেন্সিং সিস্টেমকে বাইপাস করতে পারি, বা যারা ডেভেলপার আছেন তারা কিভাবে তার লাইসেন্সিং সিস্টেমকে আরও বেশি সিকিউর করতে পারেন সে সম্পর্কিত একটি ধারণা দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে ভিডিওটি ছিল একই সিরিজের, যে যদি লাইসেন্সিং সিস্টেম সিকিউর করা হয় এবং সার্ভারের সাথে কানেক্টেড কোনো লাইসেন্সিং সিস্টেম থাকে, তাহলে কোন লাইসেন্সিং সিস্টেম কিভাবে ইউজ করা হয়েছে, পোস্ট ইউজ করা হয়েছে নাকি গেট রিকোয়েস্ট ইউজ করা হয়েছে, এই ধরনের সমস্ত সবকিছু নিয়েই একটি ডিটেলস ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। শুধুমাত্র লাইসেন্সিং সিস্টেম যে এভাবেই হবে এমনটি নয়। লাইসেন্সিং সিস্টেম ইন্টারনালি হতে পারে, এক্সটার্নালি হতে পারে, হার্ডওয়্যার কি বেসড হতে পারে, অনেক ধরনের অ্যালগোরিদম ইউজ করা হয়। বর্তমানে যে সকল বড় বড় সফটওয়্যারগুলো ইউজ করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, সে সকল সফটওয়্যারগুলো মূলত আরএসএ অ্যালগোরিদম ইউজ করে তার সিকিউরিটি কি দিয়ে সেগুলোকে লাইসেন্সিং সিস্টেম করা হয়। সুতরাং এগুলো বাইপাস করা অনেক টাফ। তারপরেও আমি ভবিষ্যতে আশা করি আপনাদেরকে এই ধরনের বড় বড় অ্যাপ্লিকেশনগুলো কিভাবে ক্র্যাক করতে হয় বা কিভাবে এগুলোকে যারা রিভার্স ইঞ্জিনিয়ারিং কাজ করে তারা কিভাবে এগুলোকে মানে ক্র্যাক করে সেই প্রসেস সম্পর্কে ধারণা দিব। তো শুরুতেই বলে রাখি যে আমার এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য এই নয় যে আপনাকে হ্যাকিং শেখানো বা হ্যাকিং শিখতে উদ্বুদ্ধ করা। এটি আসলে রিভার্স ইঞ্জিনিয়ারিং কিন্তু হ্যাকিং নয়। অনেকে এই জিনিসটি গুলিয়ে ফেলেন যে রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং হ্যাকিং বোধ হয় একই জিনিস। অ্যাকচুয়ালি না, দুটি কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে একটি জিনিস আপনি কিভাবে করেছিলেন ঠিক তার উল্টাভাবে পিছন দিক থেকে এসে সেই জিনিসটাকে কিভাবে আবার ওই জিনিসের রূপান্তর করা যায়। মনে করেন যে হ্যাঁ, আপনি মাটি দিয়ে একটা হাঁড়ি বা কোনো কিছু পাত্র তৈরি করেছেন, কিন্তু সেটিকে পুড়িয়ে আবার আপনি কি করেছেন, শক্ত করে পাত্র বানিয়েছেন। তাহলে এই জিনিসটাকে আবার কিভাবে ওই শেপ থেকে চেঞ্জ করে মাটিতে পরিণত করবেন, সেইটির যে পদ্ধতি, ঠিক সেই পদ্ধতি হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। যদি আমি প্রোগ্রামিংয়ের ভাষায় বলি যে কোনো একটি অ্যাপ্লিকেশন এক্সিকিউটেবল ফাইল তৈরি করা হয়েছে, দ্যাট মিনস ইএক্সজি ফাইল তৈরি করা হয়েছে। তো আমি এই ইএক্সজি ফাইল থেকে আবার কিভাবে আমি আমার র কোডে ফিরে আসবো, সেটি প্রসেসই হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। নট অনলি দ্যাট, যে আমাকে ওই কোডে ফিরে আসতে হবে, তাহলে কি আমি বাইনারিতে যেতে পারি, হেক্সাডেসিমাল কোডে যেতে পারি, বা আমি কোনো ম্যানিপুলেশনে কাজ করতে পারি। এটি হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর কাজ। তো এখন যে টুলগুলো আপনাদের সাথে পরিচিত করব, টুলগুলো হচ্ছে, প্রথমে দেখাই ডি ফর ডট একটি খুব ওয়াইডলি ইউজড টুল বা অ্যাপ্লিকেশন, যেটি যে কোনো ধরনের ডটনেট কম্পাইলড অ্যাপ্লিকেশন ডিকম্পাইল করার ক্ষেত্রে ইউজ করা হয়। তার মানে যদি কোনো অ্যাপ্লিকেশন মাইক্রোসফটের ডটনেট অ্যাপ্লিকেশন ইউজ করে কম্পাইল করা হয়ে থাকে, সেটিকে ডিকম্পাইল করার ক্ষেত্রে ডি4ডট ইউজ করা হয়। পরেরটি আসি, কনফিউসার এক্স, এটিও একটি ডিকম্পাইলেশন টুল। এটিও মূলত ইউজ করা হয় যে কোনো মাইক্রোসফট ডটনেটের অ্যাপ্লিকেশন যদি তার সোর্স কোড এনক্রিপ্ট করা থাকে, আমি আগে যে টুলটি দেখিয়েছি সেটি হচ্ছে শুধুমাত্র প্লেন কোডকে ডিকোড করে, আর এটি হচ্ছে যদি কোনো সোর্স কোড এনকোডেড থাকে, হ্যাশ অ্যালগোরিদম জেনারেট করা থাকে, তাহলে সেই যে এনকোডিংটাকে ডিকোডিং করে তারপরে ডিকম্পাইলেশনের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন বা এই টুলটি ইউজ করা হয়। তারপরে আসি ডিটেক্ট ইট ইজি। এটি খুব ইউজফুল এবং সব থেকে ওয়াইডলি ইউজ হয়। কারণ হচ্ছে যে আমি তো জানি না যে আমি যে ইএক্সজি ফাইলটি পেয়েছি বা আমার কাছে যে ইএক্সজি ফাইলটি দেওয়া হয়েছে ডিকম্পাইল করার ক্ষেত্রে, সেটি কোন অ্যাপ্লিকেশন বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাহলে আমি বুঝবো কি করে যে এটি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে তৈরি করার জন্য। দ্যাটস ওয়াই ডিআই বা ডিটেক্ট ইট ইজি খুব একটি উপকারী টুল। যে কোনো অ্যাপ্লিকেশনকে যদি আপনি টেনে এনে এই ইএক্সজি ফাইলের উপরে ছেড়ে দেন, তাহলে সেই অ্যাপ্লিকেশনটি কোন কম্পাইলার ইউজ করা হয়েছে কম্পাইল করার ক্ষেত্রে এবং কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে সেটি এখান থেকে আপনি খুব ইজিলি ডিটেক্ট করতে পারবেন।
এই প্রোগ্রামটির নামের সাথে তার কাজের খুব মিল। ডিটেক্ট ইট ইজি, আসলেই খুব ইজিলি যে কোনো অ্যাপ্লিকেশনকে কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করা হয়েছে, কোন কম্পাইলার ইউজ করা হয়েছে, সেটা খুব সহজে এখান থেকে ডিটেক্ট করা যায়। নেক্সট সেটি হচ্ছে যে ডিএনএসপাই। ডিএনএসপাই এমন একটি উপকারী টুল, যারা রিভার্স ইঞ্জিনিয়ারিং এ কাজ করেন তাদের জন্য আসলেই বলে বোঝানো সম্ভব নয়। ডিএনএসপাই যে কোনো ধরনের কম্পাইলড অ্যাপ্লিকেশন ভেতরে এক্সপ্লোর করার জন্য ব্যবহার করা হতে পারে। যেমন কোনো একটি অ্যাপ্লিকেশন মনে ধরলাম যে পাইথনে তৈরি করা, কোনো একটি জাভাতে করা, কোনো একটি সি শার্প বা ডটনেটে করা, whatever application is used to build that application, DNSPy হচ্ছে যে তাদের সব ধরনের অ্যাপ্লিকেশনকে এক্সপ্লোর করা যায়, এক্সপ্লোর করার ক্ষেত্রে ইউজ হয়। মনে করি DNSPy ওপেন করার পরে আমি একটা পাইথনের প্রোগ্রাম exe ফাইল ওপেন করব, তাহলে তার সোর্স কোড কি আছে দেখার জন্য DNSPy ইউজ করতে পারি। জাভাতে তৈরি করা কোনো অ্যাপ্লিকেশন যেটি এক্সিকিউটেবল ফাইল করা আছে, দ্যাট মিনস exe করা আছে, সেই অ্যাপ্লিকেশন যদি আমি DNSPy তে ওপেন করি তাহলে তার কোড এক্সপ্লোর করা DNSPy দ্বারা সম্ভব। একইভাবে সি শার্পের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সো ডিএনএসপাই খুব ইউজফুল একটি টুল সোর্স কোড এক্সপ্লোর করার জন্য। পরবর্তী ট্যাবে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে exe info pe। এই exe info pe এটিও একটি এক্সিকিউটেবল ফাইল। ডিটেক্টেড ইজি এবং exe info সেম কাজ করে, একই টাইপের কাজ করে। এখানে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে এন্ড পয়েন্ট কত, মানে আমার যে প্রোগ্রামটা আমি রান করেছি তাই exe ফাইলে তার এন্ট্রি পয়েন্ট কত, তারপর হচ্ছে তার কোন কোন রেজিস্টার ইউজ হয়েছে, কোন অ্যাপ্লিকেশন ইউজ করা হয়েছে, কোন কম্পাইলার ইউজ করা হয়েছে, কম্পাইল করার ক্ষেত্রে সব সুন্দরভাবে এখানে গ্রাফিক্যালি দেখা যায়। এটি একটি ইনফরমেটিভ টুল, অ্যাকচুয়ালি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে পারেন, যে কোনো একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করার জন্য exe info বা ডিআইএ ডিটেক্টেড ইজি খুব বেশি ইউজ করা হয়। পরবর্তী ট্যাবে যেটি দেখছেন সেটি হচ্ছে exe info ASL। এটিও সেম, শুধুমাত্র এটির সোর্স কোড সহ এখানে দেওয়া থাকে, আর এটি কম্পাইল কোড এখানে দেওয়া থাকে। এর পরবর্তী যেটি আছে ILSpy DNSpy দুটি সেম কাজ করে। কোনো একটি exe ফাইল এক্সপ্লোর করার জন্য ভেতরে কি কোড লেখা আছে, ম্যালিসিয়াস কোড আছে কিনা বা মেলওয়্যার রিসার্চের ক্ষেত্রে এই ILSpy ইউজ করা হয়। OLEDBG এটি আরেকটি ইউজফুল টুল, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডিবাগিং এর ক্ষেত্রে, ডিকম্পাইলিং এর ক্ষেত্রে OLEDBG ইউজ করা হয়। তবে একটি জিনিস মনে রাখবেন, এটি 64 বিট ভার্সন এবং 32 বিট ভার্সন দুটাতেই পাওয়া যায়। তবে মোস্ট ওয়াইডলি ইউজ হয় 32 বিটের ভার্সন, কারণ 32 বিটের ভার্সন যখন আমি ডিকম্পাইলের কাজ করি তখন বেশ ভালো কাজ করে, আমি নিজেও রেজাল্ট পেয়েছি। আপনারাও যদি কাজ করতে যান তখন দেখবেন যে 32 বিট ভার্সনে ভালো কাজ, মানে ভালো রেজাল্ট পাবেন। পরবর্তীতে যে টুলটি আছে সেটি হচ্ছে পাইথন exe আনপ্যাকার। পাইথন exe আনপ্যাকারের কাজ হচ্ছে যে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন পাইথন দিয়ে বিল্ড করেন, আই মিন পাইথন পাই ইনস্টলার বা অটো পাই টু exe দিয়ে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করেন, অ্যাপ্লিকেশন কম্পাইল করে এক্সিকিউটেবল ফাইল তৈরি করেন, সেটিকে ডিকম্পাইলের ক্ষেত্রে পাইথন exe আনপ্যাকার খুব ইউজফুল। এটি দিয়ে যে কোনো ধরনের পাইথনে তৈরি করতে exe আনপ্যাক করা যায়। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, যদি এন্ট্রি পয়েন্ট এবং কোড এনকোডিং করা থাকে তাহলে সবসময় ঠিকমতো কাজ করে না। X64DBG এটিও OLEDBG এর মতোই সেম ধরনের, এটি হচ্ছে রিসোর্স নিয়ে কাজ করার ক্ষেত্রে, প্যাচিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। পরবর্তীতে যেটি আছে রিসোর্স হ্যাকার হচ্ছে যদি আপনি কোনো exe ফাইলকে এটাতে ওপেন করেন, তার কম্পাইলকৃত হেক্সা কোড এখানে আপনি দেখতে পাবেন। হেক্সা কোড আপনি এডিট করে প্রোগ্রামটাকে ক্র্যাক করা বা প্রোগ্রামের ভেতরে কি আছে আপনি এক্সপ্লোর করতে পারেন। তবে সেক্ষেত্রে বলে রাখা ভালো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। এটি এই রিসোর্স হ্যাকার, এটি আগে দেখিয়েছি। পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে পাইথন আনকম্পাইল 6। এটি সবথেকে জনপ্রিয় এবং সবথেকে ওয়াইডলি ইউজড পাইথনের আনকম্পাইল বা ডিকম্পাইলের ক্ষেত্রে ব্যবহার টুল। এটি মোস্ট ওয়াইডলি ইউজ হয়েছে 2022 ডিসেম্বর পর্যন্ত, কিন্তু যখন পাইথনের 3 ভার্সনের যখন 3.8 এর উপরে ভার্সন আপডেট আসে তখন থেকে এই টুলটি আর কাজ করে না। এটি শুধুমাত্র পাইথনের 3.8 ভার্সন পর্যন্ত কাজ করে।
সো পাইথনের যে 3.8 পর্যন্ত যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো আছে কম্পাইল করা, সেগুলো আনকম্পাইল ক্ষেত্রে আপনি আনকম্পাইল 6 ইউজ করতে পারেন। চিট ইঞ্জিন পরবর্তীতে দেখতে পাচ্ছেন, চিট ইঞ্জিন হচ্ছে কোনো অ্যাপ্লিকেশনকে চিটিং করে সেই অ্যাপ্লিকেশনকে প্যাচিং করে আপনি ইউজ করবেন, এই জন্য হচ্ছে চিট ইঞ্জিন হচ্ছে প্যাচ মেকারের জন্য ইউজ করা হয়। .NET রিফ্লেক্টর সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বেশি ব্যবহৃত, বাট এটি প্রিমিয়াম ভার্সন ছাড়া কাজ করে না। যে .NET অ্যাপ্লিকেশন ডিকম্পাইলের টুল .NET রিফ্লেক্টর, এটি রেড গেটের তৈরি, সো এটি কিন্তু ফ্রি নয়। এরপরে আছে টেলিডিক জাস্ট ডিকম্পাইল, এটিও জাস্ট শুধুমাত্র .NET অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, এটিও পারচেস করতে হয়। ডট পিক হচ্ছে জেটব্রেন্সের তৈরি একটি অ্যাপ্লিকেশন, এটি দিয়ে .NET এর নাম শুনেই বুঝতে পারছেন যে .NET এর অ্যাপ্লিকেশনগুলোকে ডিকম্পাইল ক্ষেত্রে ইউজ করা হয়, এটিও পারচেস করতে হয়। এরপর আছে গ্রিধা মূলত ডিকম্পাইলের ক্ষেত্রে ইউজ হইলেও এটি এক্সপ্লোর করার ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ করা হয়। এপিকে টুল অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যাপ্লিকেশন ডিকম্পাইলের ক্ষেত্রে ইউজ করা হয় এপিকে টুল, এটি জাভা দিয়ে তৈরি করা এবং এটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডিকম্পাইলের ক্ষেত্রে এর বিকল্প কোনো কিছু নাই, এতটাই বেশি জনপ্রিয়। আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডিকম্পাইল করতে হয়। এর পরবর্তীতে আছে উইনডিবিজি, এটিও ওলিডিবিজির মতো সেম কাজ, বাট উইন্ডোজ বেস কাজ করে, এটি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করে না। জাভার ডিকম্পাইলের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা হয় জাভার ডিকম্পাইলার বা জেডি প্রজেক্ট, জেডি গুই যেটি বলেন, এটি সব থেকে বেশি পরিচিত জাভার জন্যে। আর পরবর্তীতে আছে অ্যাপ পিআইডি, এটিও রিসোর্স হ্যাকারের মতোই। তার পরবর্তীতে আছে উইনওএস এক্সওএসও ঠিক রিসোর্স হ্যাকারের মতোই। এরপরে আছে হেক্সেক্সের আইডিয়া প্রো ডিকম্পাইলের ক্ষেত্রে ইউজ করা হয় .NET অ্যাপ্লিকেশন। এছাড়াও আরও অনেক টুল রয়েছে, আমি মোস্ট ওয়াইডলি ইউজ যতগুলো টুল আছে সেগুলো নিয়ে কথা বললাম, পরবর্তী কোনো এক ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা হবে। সো আজ এ পর্যন্তই। আপনাদেরকে এইটুকু দেখানোর উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে যখন আমি ভিডিওগুলো করব, কোন অ্যাপ্লিকেশন ইউজ করছি, কোথায় পাবো, কিভাবে পাবো, আপনারা অনেকেই কমেন্ট করবেন হয়তো, সেই জন্য যাতে পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন না থাকে, কোর্সের শুরুতে আমি কি কি টুল ইউজ করব, কিভাবে ইউজ করব তার বিস্তারিত এখানে বলে দিয়েছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার, একটি কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা, যাতে পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। থ্যাংক ইউ।